আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি খুজিস্তা নুরে নারিন। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও আছেন ডক্টর নাসিরউদ্দিন, অধ্যাপক ইয়াকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি, জাপান। আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানটাতে আমরা নর্মালি সমসাময়িক মার্কেট নিয়ে আলোচনা করে থাকি। আজকের মার্কেটটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি, প্রায় 2 সপ্তাহ কিন্তু মার্কেটটা ডিপ্রেসিং অবস্থায় দেখেছি আমরা। গত 2 সপ্তাহ যদি আমরা দেখি, মার্কেট প্রায় 300 পয়েন্ট কমে গেছে। মার্কেট কমবে বাড়বে এটা খুব স্বাভাবিক, কিন্তু যে জিনিসটা হয়েছে, সূচক কমার সাথে সাথে মার্কেটের টার্নওভারও কমে গেছে। এই জিনিসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে দেখছেন ডক্টর মিজান? ধন্যবাদ আপনাকে। আসলে ক্যাপিটাল মার্কেট মানেই তো কিছুটা ভোলাটাইলিটি এখানে থাকবে। তবে দীর্ঘ যদি আমরা 8-9 মাস আগের থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে মার্কেট কিন্তু বেশ খারাপের দিকে ছিল। কিন্তু গত 2-3 মাস মার্কেট কিন্তু একটা পজিটিভ ডাইরেকশনে আছে। তো এখন আমরা যেটা দেখলাম যে গত 2-3 সপ্তাহ ধরে মার্কেটের একটা ডাউন টার্ন কিন্তু একটা আছে, আমরা দেখছি। এবং এখানে একটা বিশেষ লক্ষণীয় বিষয় হচ্ছে যে যখন মার্কেটটা যখন নিচে নামছে, তখন বেশিরভাগ কোম্পানিগুলোই কিন্তু নামছে। বিশেষ করে সেক্টর ভেদটা যদি আমরা দেখি, যে সেক্টর যখন কমে যাচ্ছে তখন ভয়াবহ রকম কমে যাচ্ছে, আবার হয়তো অন্যদিকে একটু বাড়ছে। তো আমি এখন যেটা মনে করি যে এই মুহূর্তে মার্কেট কিছুটা হয়তো কারেকশন মোডে আছে, কিন্তু এটা এই লেভেলে থাকার কথা ছিল না। কারণ আমরা আগেও বলেছি একটা প্রোগ্রামে যে আমাদের এই মুহূর্তে অর্থনীতির সূচকগুলো কিন্তু খুব একটা ইতিবাচক ট্রেন্ড নিয়ে কিন্তু আছে। যদিও আমাদের এক্সপোর্ট আর্নিংস হয়তো গত 2-4 মাসের মধ্যে কিন্তু একটা ডাউন টার্ন কিন্তু এখানে আছে, কিন্তু অ্যাজ এ হোল আমাদের জিডিপি, আমাদের আপনার ফরেন রিজার্ভের কথা যদি বলেন, আমাদের টোটাল যে ডেভেলপমেন্ট যে অবস্থাটা, আমাদের ইনফ্লেশন এবং অন্যান্য খাতের যে ডেভেলপমেন্টটা কিন্তু কিছুটা হলেও আমাদের জন্য পজিটিভ। কিন্তু এই বিষয়গুলোর সাপেক্ষে আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু এখনও আন্ডার প্রাইসড। আমার ব্যক্তিগত আমার বিশ্বাস যে এই অবস্থাটা থাকবে না, স্টক মার্কেট আরও উপরের দিকে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু পাবলিক একটা পারসেপশান আছে যে হয়তো মার্কেট যখন বাড়ে তখন তাদের সেই 2010-এর বা সেই 96-এর অভিজ্ঞতার কথা কিন্তু তাদেরকে স্মরণ করিয়ে দেয়। ফলে একটা কিছু সংখ্যক ইনভেস্টর সাথে সাথে প্যানিকড হয়ে যায় এবং তারা লং টার্মের কথা চিন্তা না করে সাময়িক প্রফিট নেওয়ার জন্য তারা আবার সেল করে ফেলে। এটা কি আপনি শুধুমাত্র প্যানিক বলবেন, যে বিনিয়োগকারীদের প্যানিক, নাকি আপনি বলবেন যে আমাদের রেগুলেটরি বডি যারা আছেন তাদের মানে এই যে এক্সট্রা এক্সপোজার নিয়ে যে একটা সমন্বয়ের ব্যাপারটা, এই জিনিসটাকে আপনি দায়ী করবেন? যেটা ছিল আগে 1 মাস, সেখান থেকে কমিয়ে 15 দিন, এখন প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু তাদের সমন্বয় করতে হচ্ছে। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? একটা বিষয় ছিল যে অনেক আগের যে এক্সপোজারের বিষয়টা ছিল সেটা কিন্তু অলমোস্ট সেটেলড। এখন ব্যাংকগুলোর ক্ষেত্রে যে সরকার যে নির্দেশনা দিয়েছে, তাদের প্রতি একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে, অর্থাৎ সম্ভবত সাপ্তাহিক ভিত্তিতে তাদের রিপোর্টগুলো সাবমিট করতে হবে এবং মার্কেট প্রাইস অনুসারে তাদেরকে সেভাবে সমন্বয় করতে হবে। কিন্তু এখানে একটা বিষয়ে বলা ভালো যে এই মুহূর্তে কিন্তু এটা কিন্তু বড় মাপের কোনো নেগেটিভ প্রভাব ফেলছে বলে কিন্তু আমার মনে হয় না। তবে দীর্ঘদিন পর হঠাৎ যখন এসিসি এই জিনিসটা জারি করলো, তখন কিন্তু বা বাংলাদেশ ব্যাংকে যখন ইনস্ট্রাকশনটা দেওয়া হলো, তখন কিন্তু একটা নেগেটিভ প্রভাব ছিল। তবে এটা ঠিক যে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস তাদের এই রেগুলারলি যে ভ্যালুয়েশন করে রিপোর্ট দেওয়া এবং তার ভিত্তিতে তাদের এই অ্যাডজাস্টমেন্টটা করা, এটা কিন্তু একটা মানে হ্যাজার্ডাস কিন্তু তাদের জন্য। তারপরেও লং টার্মের জন্য এটা কিন্তু আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। লং টার্মের জন্য ঠিক আছে, কিন্তু ধরেন এই যে আরেকটা ব্যাপার আছে যে সংজ্ঞা, হ্যাঁ, কিংবা ধরেন কোন ভ্যালুটা ধরবে, যে প্রাইস কস্টটা ধরবে, যেই প্রাইসে শেয়ার কিনেছে ওইটাকে ধরবে, নাকি মার্ক টু মার্ক মানে মার্কেট প্রাইসটাকে ধরবে? এতে করে হয়েছে কি, আপনি যেই শেয়ারটা আপনি ধরেন একটা প্রাইসে কিনলেন, 2 দিন পরে যদি 5 টাকা বেড়ে গেল, তখন কিন্তু আপনি ওভার এক্সপোজারে চলে গেলেন। সো মার্কেটটা মানে দাঁড়াতে পারছে না ওইভাবে। এখন অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সের একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে, যদি অন্য অ্যাসেট হয় তাহলে সেটা রেকর্ডিং হতে হবে কিন্তু কস্ট প্রাইসে। কিন্তু যেহেতু স্টক বা বন্ড বা অন্যান্য সিকিউরিটিস,
তার প্রাইসগুলো যেহেতু রেডিলি অ্যাভেলেবল, সুতরাং থিওরিটিক্যালি কিন্তু ইট হ্যাজ টু বি বেসড অন দ্য মার্কেট প্রাইস, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে যে হঠাৎ যদি বেড়ে যায় প্রতিদিন কি তাদের এই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে? এখানে হয়তো বাংলাদেশ ব্যাংকের বা এসিসির চিন্তা করতে হবে একটা রেঞ্জের মধ্যে তারা লিমিটটা কিন্তু ঠিক করে দিতে পারে, যে যখন এটা রেঞ্জের বাইরে যাবে তখন হয়তো তাদের অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। কিন্তু তারা যে রুটিন মাফিক যে প্রতিদিন যে দাম বাড়ছে অথবা কমছে এবং তার ভিত্তিতে যে তাদের অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে, এটা আমি মনে করি ইট ইজ টু মাচ। এখান থেকে বোধহয় বেরিয়ে আসা উচিত। আমরা যে জিনিসটা দেখছি যে গত 2 সপ্তাহের মার্কেট যদি আমরা দেখি দেখব যে আপনার কয়েকটা ব্যাংকের দাম কারেকশন হয়েছে, হওয়ার সাথে সাথে কয়েকটা ব্যাংকের ডিভিডেন্ড এসছে যেটা এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই, যার ফলে হয়েছে কি পুরো ব্যাংকিং সেক্টরটাই কিন্তু ইফেক্টেড হয়েছে। আপনি যদি বলতেন। আপনি বলছিলেন যে 2 সপ্তাহ ধরে আমাদের শেয়ার প্রাইস বা ইন্ডেক্স এক্সেস ডাউনওয়ার্ড। আসলে শেয়ার মার্কেটটা শুধু 2 সপ্তাহের জন্য কিন্তু ইভ্যালুয়েশন করা যায় না, বা 2 মাসের জন্য, 1 মাসের জন্য, 3 মাসের জন্য। অনেকে বলে থাকে আমি শেয়ার বিজনেস করি, আমি মনে করি এটা হওয়া উচিত আমি শেয়ারে ইনভেস্ট করি। ইনভেস্টমেন্ট এবং শেয়ার বিজনেস এবং ইনভেস্টমেন্ট ইন শেয়ার একই কথা না। একজন বিনিয়োগকারী সকালে বিনিয়োগ করে, উনি বিকেলের দিকে হিসাব করতে পারেন ওনার প্রফিট হলো কি না লস হলো। ইভেন 2 সপ্তাহের জন্যও এটা সম্ভব না, ইভেন 1 মাসের জন্যও না। বিনিয়োগকারীকে দেখে শুনে ভালো শেয়ারে বিনিয়োগ করতে হবে এবং এখানে সারপ্লাস মানি রাখতে হবে। এখানে তার সম্পদ বিক্রি করে টাকা নিয়ে এসে বিনিয়োগ করে মাসের শেষে লাভ চাওয়া, এটা হয় না। সেজন্য সে যদি দীর্ঘ সময়ের জন্য মাঝে মধ্যে একটু রাখতে পারে বা মধ্যমেয়াদে শেয়ার রাখতে পারে, যখন ভালো প্রফিট হবে তখন যদি বিক্রি করে দেন তখন তার জন্য ভালো হতো। তো আপনার পয়েন্টটা ছিল যে কুড ইউ প্লিজ রিপিট? না, যে জিনিসটা হয়েছে যে সেক্টর ওয়াইজ আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আবার আমি ক্লিয়ার করি যে একটা দুটো ব্যাংকের হয়তো প্রত্যাশিত আসেনি, যার ফলে হয়েছে কি পুরো ব্যাংকিং সেক্টরটাই ইফেক্টেড হয়েছে। এই যে আমি যেটা বলছি, আমি প্রশ্নটা শেষ করিনি, যে এই যে সেক্টর ওয়াইজ মুভমেন্ট যখন উঠছে একসাথে উঠছে সব, আবার যখন ডাউন হচ্ছে কিংবা কোনো একটা খারাপ প্রত্যাশিত কোনো সংবাদ আসছে না, তখন পুরো সেক্টরটাই ইফেক্টেড হচ্ছে। এই যে সেক্টর ওয়াইজ ইফেক্টেড হওয়া, এটাকে আপনি কিভাবে? আসলে এটা হওয়া উচিত নয়। একটা কোম্পানি ডিভিডেন্ড না দিলে ওই কোম্পানির শেয়ারের প্রাইস কমা উচিত ছিল। ওই সেক্টরের অন্যান্য ভালো কোম্পানিগুলোর, ভালো ব্যাংকগুলোর তো কমার কথা না। এখানে বিনিয়োগকারীরা যদি রেশনাল বিহেভ করতো তাহলে তারা যে কোম্পানির ডিভিডেন্ড ভালো হয়নি বা যে ব্যাংকের ডিভিডেন্ড ভালো হয়নি, যে ব্যাংক ভালো করতেছে না, তাদের প্রাইস শুধু কমতো, পুরো সেক্টরের কমতো না। আমি মনে করি এটা একটা খুবই অপ্রত্যাশিত ট্রেন্ড বা বিনিয়োগকারীদের আচরণ। এটা তো যে কোম্পানি ব্যাংকগুলো ভালো করতেছে তাদের প্রাইস না কমার কথা, যেহেতু কমে যাচ্ছে, ইনভেস্টররা রেশনাল বিহেভিয়ার করতেছে না। আমাদের এখানে বিনিয়োগকারীদের জন্য এখন অনেক ট্রেনিংয়ের সুযোগ করা হয়েছে, তারপরেও 116 কোটি মানুষের দেশে হয়তো আরেকটু সময় লাগবে সবাই আরেকটু বেশি এই মার্কেট সম্পর্কে বুঝতে এবং রেশনাল বিহেভ করতে। সবাই ভালো বুঝলে কোনো কোম্পানি খারাপ হলে তার প্রাইস শুধু কমবে, ওই সেক্টরের পুরো সব শেয়ার একসাথে কমবে, একসাথে বাড়বে, এটা কখনো হওয়া উচিত নয়। এটা বাজারের জন্য ভালো নয়, বিনিয়োগকারীর জন্য ভালো নয়। জি, আমি আপনার কাছে আসতে চাই। যে জিনিসটা হয়েছে যে আমরা কিছুদিন আগে দেখেছি যে একটা ব্যাংক তার যথেষ্ট রিজার্ভ থাকার পরেও সে অনেক কম ডিভিডেন্ড দিয়েছে, এবং আরও যেটা খারাপ হয়েছে এখানে যে তাদের একটা পার্টনার ছিল, 52% পার্টনার হচ্ছে ফরেনার, মানে ফরেন ইনভেস্টর। সেখানে কিন্তু তাদেরকে ইনফর্ম করেনি, তারা এটা মন্ত্রণালয়ে জানিয়েছে। এই জিনিসগুলো সম্বন্ধে যদি আপনি বলতেন। আমরা সবসময় বিনিয়োগকারীদেরকে যেটা বলি যে আপনারা দেখে শুনে বুঝে ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করবেন। এখন তারা বলছে যে আমাদের কি দোষ, আমরা তো সব কিছু দেখে শুনেই বিনিয়োগ করছি, কিন্তু তারপরেও এরকম একটা অবস্থার সম্মুখীন হতে হলো আমাদেরকে। এই ব্যাপারটা নিয়ে বিষয়টা হচ্ছে যে মার্কেটের ইনএফিশিয়েন্সিটা তো আছে, এবং আজকে যে প্রশ্নটা আপনি করলেন যে ব্যাংকিং সেক্টর বা অন্য যে কোনো সেক্টরে একটি বা দুইটা কোম্পানি যখন তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো এবং এটা যখন পাবলিকের যে এক্সপেকটেশন তার চেয়ে কম হলো, তখন খুব জেনুইনলি ওই কোম্পানির মার্কেট প্রাইসটা কমবে, এটাই স্বাভাবিক। কিন্তু পুরা সেক্টর ধরে নিচে নামছে। এটার সিম্পল অ্যান্সার হচ্ছে মার্কেট ইজ হাইলি ইনএফিশিয়েন্ট অ্যান্ড মার্কেট ইজ হাইলি আনডিউলি ডমিনেটেড বাই সাম প্লেয়ার্স। যেটা দেখা দরকার
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে। এখন তাত্ত্বিকভাবে পারফেক্ট মার্কেট হতে পারে, কিন্তু বাস্তবে বিশ্বের কোথাও পারফেক্ট মার্কেট বলে আপনার নাই, যেখানে কিছু ডমিনেশন থাকবেই, কোনো না কোনোভাবেই একটা বিশেষ কোয়ার্টারের ইনফ্লুয়েন্স থাকবে। কারণ খুব ভেরি সিম্পল, আজকে এই প্রসঙ্গে যে কথাটা বলতে চাই যে আমাদের যে ব্যাংকিং খাতের যে অবস্থানটা, আপনি দেখেন যে ফেস ভ্যালু 10 টাকা, এখনও কিন্তু অনেকগুলো ব্যাংকের মার্কেট প্রাইস 12 টাকা 13 টাকা, এবং তাদের পি মাল্টিপল যেটা প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু এখনও দেখবেন সে হয়তো 15-16 এই রেঞ্জেও কিন্তু রয়ে গেছে। কিছুদিন আগে কিন্তু ইভেন 10-এর নিচে ছিল। আপনি তাত্ত্বিকভাবে যদি দেখেন তাহলে ব্যাংকগুলোর কিন্তু মার্কেট প্রাইসটাকে যদি আপনি কগনিজেন্সে নেন তাহলে দেখবেন ইট ইজ হাইলি আন্ডার প্রাইসড। এখন এটা কেন হচ্ছে এই উত্তর কিন্তু আমারও নাই। আমি এই প্রোগ্রামে কিন্তু অনেকবার বলেছি যে একটা কোম্পানি তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস একরকম দেখাচ্ছে, সেকেন্ড কোয়ার্টারে গিয়ে দেখাচ্ছে অ্যাবনর্মালি হাই অথবা অ্যাবনর্মালি লো। তার মানে হচ্ছে আমাদের যে রিপোর্টিং সিস্টেম সেখানে ইট ইজ অ্যাবসলিউটলি ডমিনেটেড বাই ম্যানিপুলেশন। এখন এটাকে মাথায় রেখেই কিন্তু সরকার আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট করেছিল এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল করার কথা ছিল 2016-র ভিতর, কিন্তু আমরা এখনো পর্যন্ত এটা দেখি নাই। যদি এই জিনিসগুলো করা যেত তাহলে আমার মনে হয় যে কোম্পানিগুলো যে অফিসিয়াল ডিসক্লোজার সেটার উপর পাবলিকের আস্থা থাকতো, এবং সেই আস্থাটা যদি থাকতো তাহলে যেটা হতো কোনো একটা ব্যাংক বা কোনো একটা প্রতিষ্ঠানের যে তাদের যে ডিক্লেয়ার্ড ডিভিডেন্ড সেটা যদি প্রত্যাশা যে কম বা বেশি অনুসারে মার্কেট বাড়া বা কমা হতে পারতো। কিন্তু এখন যেটা হচ্ছে এটা হলো কিছুটা মানুষ প্যানিকড এবং মার্কেট ইনএফিসিয়েন্সি এই জিনিসগুলোর প্রতিফলন ঘটছে। এবং আমি মনে করি যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে এই বিষয়টা খতিয়ে দেখা দরকার এবং সরকারকে উদ্যোগ নিতে হবে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলটা দ্রুত তৈরি করা। যদি এই জায়গাগুলো যদি আমরা রিপেয়ার করতে পারতাম তাহলে কিন্তু এ ধরনের মানে আনইউজুয়াল সিচুয়েশন এটা কিন্তু আমাদের দেখতে হতো না। জি, আমি আপনার কাছে জানতে চাচ্ছি ডক্টর নাসিরউদ্দিন, আপনি তো জাপানে অধ্যাপনা করেন, জাপানের মার্কেটের সাথে আমাদের মার্কেটকে যদি আপনি কম্পেয়ার করেন, আপনি তাহলে কিভাবে এই যে আমাদের লুফলগুলো আছে ওখানে ওনারা কিভাবে এটা ম্যানেজ করে? জাপানে এই যে আমি আরেকটু বলি যে ডক্টর মিজানুর রহমান যে বলছিলেন যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, এই যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোয়ার্টারে মানে অনেক বেশি মানে ডিফারেন্স, মানে ওদের ডিভিডেন্ড কোয়ার্টারলি যে ঘোষণাগুলি এক কোয়ার্টারে দেখা যাচ্ছে অনেক কম, আরেক কোয়ার্টারলি বাড়িয়ে দিচ্ছে, এই যে ম্যানিপুলেশন, এটাকে আপনি কিভাবে ওনারা ম্যানেজ করেন এই জিনিসটা? জাপানে ম্যানিপুলেশনটা খুবই কম হয়, ওখানে তাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড বা অনেস্টি লেভেল আমাদের চাইতে অনেক অনেক উঁচুতে। এটা কিন্তু জাপানের একটা অ্যাডভান্টেজ। তারা ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ে যেটা রিপোর্ট করেন এটাই বেশিরভাগ ক্ষেত্রে ঠিক। তো আমাদের দেশে যেহেতু ঠিক হচ্ছে না, আমাদের দেশে কোম্পানিগুলো আশার আলো দেখিয়ে বিনিয়োগকারীদের থেকে টাকা নেন। টাকা নেওয়ার সময় কিন্তু তারা একটা ফোরকাস্টেড ব্যালেন্স শিট জমা দিয়ে থাকেন, হয়তো আগামী কয়েক বছরের জন্য, এবং পূর্ববর্তী কয়েক বছরের অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্টও জমা দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লিস্টেড হওয়ার পরেই আমাদের দেশের কোম্পানিগুলোর প্রাইস কমে যায়। এবং রিসেন্ট এক্সপেরিয়েন্স হচ্ছে 2016 সালে প্রথম দিকের 6টা কোম্পানির মধ্যে 5টা কোম্পানিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হয় জরিমানা করেছেন, না হয় কয়েক মাস আইপিও স্থগিত ছিল, এবং সেগুলো মার্কেটে আসার পরপর দেখা গেল যে প্রাইস কমে গেল। এগুলো ছোট ছোট কোম্পানি এবং বাজারে খুব বেশি পজিটিভ ভূমিকা রাখতে পারে নাই। জাপানে যেটা হয় সাধারণত যে রিপোর্ট যে ইনফরমেশন দেওয়া হয় সাধারণত এটা ঠিক থাকে। আমাদের দেশে যেহেতু এটা লিস্টেড হওয়ার পরেই ঠিক থাকে না, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আমার মনে হয় এই জিনিসটা দেখতে হবে যে কেন এরকম হয়। আচ্ছা, একজন বিনিয়োগকারী দর্শক আছে, আমরা একটু ওনার ফোনটা নিয়ে আবার আসছি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম এনামুল হক, আমি বিক্রমপুর থেকে বলছি। জি বলুন। মিউচুয়াল ফান্ডগুলা পি অনেক কম, আর মিউচুয়াল ফান্ডগুলো ইউনিট এখানে কোনো এজিএম করে না। আমার জিজ্ঞাসা আপনার কাছে বিশেষ করে যাব, এই মিউচুয়াল ফান্ডগুলো এরা যে এই পিএসআর তো ভালো, এরা আপনাদের ডিভিডেন্ড দেয় না, এরা কার কাছে দায়বদ্ধ থাকে? আমাদের মিটিং করার কিছু করতে পারে না। এরা কোনো সংস্থা আছে কিনা জবাবদিহি করার জন্য মিউচুয়াল ফান্ডগুলো? জি দর্শক, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা।
দর্শক এই মুহূর্তে আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে। আচ্ছা সরি, আমরা একটু পরে নিব বিরতিটা। যে জিনিসটা হয়েছে মিউচুয়াল ফান্ড নিয়ে, যেটা বলেছিল যে তাদের ইপিএস অনেক ভালো দেখাচ্ছে কিন্তু ডিভিডেন্ড বোধহয় ওইভাবে পাচ্ছে না, এটাই তো বলছিল। উনি বলছিলেন ডিভিডেন্ড দেওয়া হচ্ছে না এবং এজিএম করা হচ্ছে না। একটা স্টাডিতে দেখা গেছে যে বাংলাদেশের সব কোম্পানির মধ্যে 25% কোম্পানি 10% বা তার একটু বেশি, তার উপরে 10%-এর উপরে লভ্যাংশ দিয়ে থাকেন। 25%-এর মতো কোম্পানি 1% থেকে 10%-এর মধ্যে ডিভিডেন্ড দিয়ে থাকেন। আর 25%-এর মতো কোম্পানি নিয়মিত ডিভিডেন্ড দেন না, তার মানে নিয়মিত তারা এজিএম করেন না। আর 25%-এর মতো কোম্পানি কোনো এজিএমও করেন না, কোনো ডিভিডেন্ডও দেন না। কিন্তু ডিভিডেন্ড যদি না দেয়, এজিএম যদি না করে, তাহলে তো এটা জেড ক্যাটাগরিতে চলে যাওয়ার কথা। জেড ক্যাটাগরিতে চলে যাচ্ছে, তাদের প্রাইসও বেড়ে যাচ্ছে। এখন আমার মনে হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে এটা দেখতে হবে এবং দেখে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। কারণ একটা বাজারে যখন 50% কোম্পানি 1% মানে নিয়মিত লভ্যাংশ দেন না বা কোনো লভ্যাংশই দেন না, তাহলে এটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দেখা উচিত। এবং এই কোম্পানিগুলো যদি তাদের সামাজিক দায়িত্ব এবং পেশাগত দায়িত্ব পালন করেন এবং উপযুক্ত লভ্যাংশ দিয়ে থাকেন এবং বোনাস শেয়ার দিয়ে থাকেন, তাহলে বাজারের অবস্থা আরও উন্নতি হবে এবং কোম্পানিগুলোর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাবো। জি ডক্টর মিজান প্রসঙ্গে বলবো। জি এই মিউচুয়াল ফান্ড প্রসঙ্গে বলবো না, মিউচুয়াল ফান্ড প্রসঙ্গে আপনি বলবেন, তার সাথে আমি আরেকটা কথা জানতে চাচ্ছি আপনার কাছে, যে আমাদের মার্কেটে অনেক ভালো ভালো কোম্পানিও কিন্তু আছে যেটার ইপিএস মানে কম, তার না ইপিএস ভালো, সব কিছুই ভালো, কিন্তু তারপরে ওই কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের মানে আকর্ষণ অনেক কম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অত ভালো কোম্পানি না, কিন্তু বিনিয়োগকারীরা ওইসব শেয়ার ইনভেস্ট করছে যেগুলোকে আমরা বলছি যে ফান্ডামেন্টাল অত ভালো না, কিন্তু দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীরা ওইসব মানে অল্প সময়ে ক্যাপিটাল গেইন করার জন্য ওই শেয়ারগুলোতে ইনভেস্ট করছে। এতে করে হচ্ছে কি যে বিনিয়োগকারীরা লসেরও কিন্তু সম্মুখীন হচ্ছে অনেক। এই বিষয়টা নিয়ে, এই মনস্তাত্ত্বিক বিষয়টা নিয়ে যদি আপনি বলতেন। বিনিয়োগকারীরা খুব স্বল্প মেয়াদে কোটিপতি হতে চায়, এটা কিন্তু সবাই না, একটা বিরাট অংশ। এর অন্যতম কারণ হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলোর ফান্ডামেন্টালস খুব খারাপ এবং ইকুইটি বেস তুলনামূলকভাবে ছোট, সেগুলোর মার্কেট প্রাইসটাকে কিন্তু ম্যানিপুলেট করা সহজ। যেহেতু আমাদের এই মার্কেটে এখনও পর্যন্ত যে একটা বিশেষ গ্রুপের যে প্রভাব, সেই প্রভাব থেকে কিন্তু আমরা এখনও মুক্ত করতে পারি নাই এই ক্যাপিটাল মার্কেটকে। ফলে দেখা যায় যে বিনিয়োগকারীরা হয়তো শর্ট টার্মে বিনিয়োগ করে এই কোম্পানিগুলোতে, হয়তো কোনো একটা বার তারা লাভ করলো, কিন্তু পরবর্তীতে গিয়ে তারা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে ফলে তারা অনেকেই মার্কেট থেকে তারা বেরিয়ে গিয়েছে এবং তাদের এই যে নেতিবাচক যে অভিজ্ঞতার কথা, এটা তারা তখন মার্কেটে শেয়ার করে এবং এই মার্কেটকে পরবর্তীতে তারা অ্যাকিউজ করে এটা হাইলি ভোলাটাইল। আমি মনে করি একজন আদর্শ বিনিয়োগকারী হিসাবে তাকে যখন বিনিয়োগের জন্য যখন আসবেন, তখন তাকে মাথায় রাখতে হবে আমি এই মার্কেটে ঢুকেছি লং টার্মের হিসাব করে। সুতরাং যখন সে বিনিয়োগ করবে তখন সে মনে রাখবে যে প্রতিদিন যে প্রাইসের আপ অ্যান্ড ডাউন, এটার ভিত্তিতে কিন্তু সে বাই সেল করবে, এটা কিন্তু হওয়া উচিত না। জি, বরং আমি একটু থামাতে হচ্ছে আপনাকে। একজন বিনিয়োগকারী দর্শক আছেন, ওনার প্রশ্নটা শুনে আমি আবারও আসছি আপনার কাছে। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি বলুন। হ্যালো, আমার নাম নিজামুল ইসলাম চৌধুরী। আমি ডক্টর মিজানুর রহমান সাহেব বললেন। আচ্ছা, আপনি টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে তারপর প্রশ্নটি করুন। হ্যাঁ, উনি ডক্টর মিজানুর রহমান সাহেব বললেন মার্কেট ইনএফিশিয়েন্সি। আমি ওনার কাছে জানতে চাই, এইটাকে সিকিউরিটি এক্সচেঞ্জের ইনএফিশিয়েন্সি না ঢাকা স্টক এক্সচেঞ্জের না বাংলাদেশ ব্যাংকের? একটা স্পেসিফিক জায়গায় তো ওনাকে এটা দিতে হবে। জি দর্শক, আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। ওনার একটা খুব ভালো প্রশ্ন। আসলে মার্কেট ইনএফিশিয়েন্সি তো কোনো একক পক্ষের কারণে এটা হচ্ছে তা না, এটা সামগ্রিকভাবে। যেমন ধরেন, আপনার সাথে আমি একটু রিলেট করে বলছি যে আমাদের এখানে বিনিয়োগকারীরা অনেকে আসে শর্ট টার্মে বিনিয়োগ করে লাভ নিয়ে তারা বেরিয়ে যেতে, এটাও কিন্তু মার্কেট ইনএফিশিয়েন্সির একটা কারণ। সুতরাং এখানে বিনিয়োগকারীদেরও কিন্তু প্রভাব আছে। আবার যদি আমরা বলি, যেহেতু
ক্যাপিটাল মার্কেটটা রেগুলেট করেই তো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। যদিও আপনি যদি এভাবে দেখেন গত 5 বছরকে যদি আপনি একটা ইন্টারভ্যাল ধরেন, এই 5 বছরে কিন্তু এসিসি অনেক ধরনের কিন্তু রুলস রেগুলেশন কিন্তু তারা তৈরি করেছে এবং একটা মেজর একটা চেঞ্জ এনেছে। যদিও এর মধ্যে আমরা অনেক কথা বলেছি যে তাদের অনেক লুপহোলস ছিল এবং অনেক ধরনের দুর্নীতি কিন্তু এর ভিতর ঘটে গিয়েছে, হয়তো তাদের বিরুদ্ধে যেভাবে অ্যাকশন হওয়া উচিত ছিল ওই লেভেলে হয়নি। কিন্তু আশার বিষয় হচ্ছে যে পলিসি ম্যাটারে কিন্তু তারা অনেক পজিটিভ ভূমিকা কিন্তু রেখেছে। এখন কিন্তু যে কোনো লোক যাতাই কিন্তু এই মার্কেটে করতে পারে না। কিন্তু ক্যাপিটাল মার্কেট মানেই হচ্ছে যেখানে বিশেষ কোয়ার্টারের একটা ভূমিকা থাকবে। ভেরি সিম্পল, আমার যদি এখন 1000 কোটি টাকা থাকে, আমি যদি এই মার্কেটে বিনিয়োগ করি, তাহলে আমি যখন একটা বাই করব তখন আমি একটা শেয়ারকে ড্রাই করে দিতে পারি, তা আমার প্রভাব এখানে থাকবে না কেন? কিন্তু এসিসিকে এখানে ক্লোজলি মনিটর করতে হবে যে তাদের যে ফ্রেমওয়ার্কটা আছে তার বাইরে কেউ যাচ্ছে কিনা, এবং যদি যায় তাৎক্ষণিকভাবেই তার একটা অ্যাকশান নিতে হবে। কিন্তু এখানেও কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই যে যখন ক্যাপিটাল মার্কেট খুব ভাইব্রেন্ট হতে চলে তখনই কিন্তু আমরা সবাই মারমারিং শুরু করি এবং এসিসি হোক বা অন্য যারা কর্তৃপক্ষ আছে তারা কোনো না কোনোভাবে সেখানে ইন্টারফেয়ার করা শুরু করে। কিন্তু আমি মনে করি যে ক্যাপিটাল মার্কেটকে তার ন্যাচারাল গতিতেই কিন্তু এগিয়ে যেতে দেওয়া উচিত। যেমন মার্কেট ইনএফিশিয়েন্সির একটা বড় দিক হচ্ছে, এখন কিন্তু হয়তো এটা আছে যে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসি, সিএসি, এদের মধ্যে কিন্তু একটা সমন্বিত, বাংলাদেশ ব্যাংক একটা সমন্বিত কিন্তু উদ্যোগ থাকা দরকার। আমরা অতীতে দেখেছি এই সমন্বয়টা কিন্তু এইভাবে ছিল না। সুতরাং এটাও কিন্তু মার্কেট ইনএফিশিয়েন্সির একটা কারণ। বিনিয়োগকারীরা কেন, যে কোম্পানির ফান্ডামেন্টালি যে কোম্পানি ভালো না সেখানে কেন বিনিয়োগ করবে? এই জন্য কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ফাইন্যান্সিয়াল লিটারেসি কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে। যদিও হয়তো এটা ম্যাস স্কেলে তারা করতে পারে নাই, কিন্তু আমার মনে হয় এটাও কিন্তু একটা পজিটিভ ভূমিকা পালন করবে। এক্স্যাক্টলি, বিনিয়োগকারীদেরও দায়িত্ব আছে, তারা যে টাকাটা তাদের লস হলে কিন্তু তাদেরই নিতে হয়, তাই না? আমরা ইনএফিশিয়েন্সির দায়িত্ব বিনিয়োগকারীরাও এড়াতে পারে না। আমরা এই পর্যায়ে ডক্টর নাসির উদ্দিন আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি যদি বলতেন যে আমাদের এই যে মার্কেটটা আমরা যদি আরও অনেক ডেভেলপমেন্ট হয়েছে 2010 থেকে এই 7 বছরে, অনেক পলিসিগত চেঞ্জ হয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশনের চেঞ্জ হয়েছে, এবং আমরা জানি যে ডেপথ বেড়েছে, সব কিছুই হচ্ছে, কিন্তু এটা একটা সম্প্রসারিত হচ্ছে ডে বাই ডে। আপনি একটু বলবেন আপনার অভিজ্ঞতার আলোকে যে মার্কেটটাকে যদি আরও আমরা ডেভেলপ করতে চাই কোন দিকে আমাদের নজর রাখতে হবে? 2010 সালের পরে সরকারি কোম্পানি নিয়ে আসার জন্য একটা উদ্যোগ নিয়েছিলেন, এবং ইভেন আজকের ডেট পর্যন্ত অর্থমন্ত্রী বিভিন্ন সময় বলেছেন যে সরকারি কোম্পানি আরও আসবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সরকারি কোম্পানি এখনও আসে নাই। এবং 2010 সালের পরে 2012 সালে সাবমেরিন কেবলস বাংলাদেশ লিমিটেড নামে সরকারি একটা কোম্পানি আসছে। তো কোম্পানি, সরকারের 29টা কোম্পানির একটা লিস্ট আমরা দেখেছিলাম যে বলা হচ্ছিল যে এগুলো আসবে। আমাদের দেশের সরকারি কোম্পানির লেনদেন এবং বাজার মূলধনে অবদান হচ্ছে 10% মতো। বিশ্বের অন্যান্য দেশে, জাপানে বলি কিংবা বিশেষ করে ইন্ডিয়াতে, আমার পার্শ্ববর্তী দেশ, যেহেতু তাদের ইকোনমি আমাদের কাছাকাছি ডেভেলপিং ইকোনমি, ইন্ডিয়াতে কিন্তু সরকারি কোম্পানিগুলোর অবদান অনেক বেশি। তাহলে এইখানে হচ্ছে 10% মতো। সরকারি আরও বড় কোম্পানি আসলে নতুন বিনিয়োগকারী বাজারে আসতো, নতুন বিনিয়োগকারী আইপিওর জন্য বাজারে আসলে তারা কিন্তু অনেক বিনিয়োগকারী থেকে যেত এবং তারা সেকেন্ডারি মার্কেটেও ট্রানজ্যাকশন করতো। সরকারের যে টার্গেট, যে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য আসলে আমার অনেক বড় বড় বিনিয়োগ দরকার এবং সরকারি বিনিয়োগ দরকার। সেক্ষেত্রে সরকার কিন্তু সরকারি লাভজনক কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জে নিয়ে এসে আরও ক্যাপিটাল সংগ্রহ করতে পারতেন, ক্যাপিটাল সংগ্রহ করে বড় বড় প্রজেক্টে বিনিয়োগ করতে পারতেন, এবং তরুণ প্রজন্মের জন্য আমাদের যে কর্মসংস্থার একটা চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করতেও সুবিধা হতো। না শুধু সরকারি কোম্পানি না, আমরা চাই যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোও আসুক মার্কেটে। এখন যদিও একটা নতুন ল হয়েছে যে আগে ওনারা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ব্যাংক থেকে লোন নিতে পারতো, এখন একটা বন্ডও ছাড়ার ব্যবস্থা, পারমিশন তারা পেয়েছে। এই বিষয়ে ডক্টর মিজানুর রহমান, আপনি যদি বলতেন। জি, আসলে আপনি একটা কথা বললেন যে মার্কেটের ডেপথ বেড়েছে। জি, আমি আপনার সাথে সম্পূর্ণরূপে একমত না। তার কারণটা কি আপনাকে বলি। জি বলুন। যে এই মার্কেটে আপনি দেখেন যে আমাদের ইনস্টিটিউশনাল কন্ট্রিবিউশন কিন্তু এখন অনেক কম।
আপনি যদি ইউরোপিয়ান নর্থ আমেরিকান কান্ট্রিতে যদি আপনি আমি একটা লাইন আমি একটা শব্দ আমি পরিবর্তন করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ডেপথ বেড়েছে মানে কিন্তু আপেক্ষিক, অনেক বেশি এটা কিন্তু মানে হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে ওরকম কিন্তু বলিনি, যে এটা আপেক্ষিক, কিন্তু ডেফিনেটলি আপনার 100 বেড়েছে, আগের চেয়ে বেড়েছে, কিন্তু আমি যেটা আপনাকে 100টা শেয়ার এসেছে মার্কেটে। এই মার্কেটটাকে যদি আপনি মোর ভাইব্রেন্ট করতে হয়, যদি স্থিতিশীল করতে হয়, তাহলে আমাদের কয়েকটা জিনিস কিন্তু এখানে বিবেচনা আনা দরকার। যেমন এক নাম্বার হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেটে যদি আপনি ইন্ডিভিজুয়ালি যদি দেখেন কন্ট্রিবিউশনটা কার, ইনস্টিটিউশনের কত এবং ইন্ডিভিজুয়ালের কত, কিন্তু সেখানে আপনি দেখবেন আমাদের মার্কেটটা কিন্তু হাইলি ডমিনেটেড বাই প্রাইভেট ইনভেস্টার্স, ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স। কিন্তু বিদেশে যদি আপনি যান 70% পর্যন্ত কিন্তু কন্ট্রিবিউশন হচ্ছে ইনস্টিটিউশনের। আমাদের এখানে কিন্তু ওইভাবে কিন্তু এখনো ডেভেলপ করে নাই। এক। দুই নম্বরে যেটা হচ্ছে যে আমাদের এই মার্কেটে সরকারি কোম্পানির সংখ্যা খুবই কম, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যদি আপনি দেখেন, ইভেন ইউরোপ আমেরিকার কথা বাদই দেন, আমাদের যেগুলো কম্পেয়ারেবল ইকোনমি তার সাথে যদি আপনি দেখেন, আমাদের এখানে সরকারি কোম্পানি মাত্র কয়েকটা এসেছে। কিন্তু সরকারি কোম্পানি যদি এখানে আসতো তাহলে মার্কেট কিন্তু মোর স্টেবল হতো এবং মার্কেটের কিন্তু সাস্টেইন করার শক অ্যাবজর্বিং এবিলিটিটা কিন্তু মার্কেটে অনেক বেড়ে যেত। কিন্তু আমরা দেখেছি যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনও কিন্তু অনেক সরকারি কোম্পানি কিন্তু এনলিস্টেড হতে পারে নাই। এটা গেল একটা দিক। আর একটা দিক যেটা খুব বিশেষভাবে বলা দরকার, আমাদের মার্কেটে বন্ড বলে নাই অলমোস্ট। এই মার্কেটটা 90%-এরও বেশি, 95%, 6% ডমিনেটেড বাই দ্য স্টক। কিন্তু যদি বন্ড যদি এই মার্কেটে থাকতো তাহলে মার্কেটের কিন্তু ভ্যারাইটিটা বেড়ে যেত, মার্কেটের বিউটিটা বেড়ে যেত, একই সাথে মার্কেটের শক অ্যাবজর্বিং এবিলিটিটা বেড়ে যেত। আবার একই সাথে মাঝখানে কিন্তু ডিএসসি এবং এসিসি কিন্তু সম্মিলিতভাবে একটা তাদের চিন্তা ছিল যে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ এই মার্কেটে আনা। আপনার কাছে আবারও ফিরবে, একজন দর্শক আছেন, ওনার ফোনটা নিয়ে আসছি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শামীম বলছিলাম দুবাই থেকে। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলুন, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ফান্ডামেন্টাল শেয়ার? এটা কি ফান্ডামেন্টাল শেয়ার কিভাবে কোন সংজ্ঞায় উনি ব্যাখ্যা করবেন? আপনারা দুজন তো বসা, আমি দেখলাম অতিথি। এবং শেয়ার মার্কেটকে উন্নতি করার জন্য আরেকটা আমার সাজেশন আছে। সাজেশনটা হচ্ছে আপনি আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে দিয়ে প্রশ্নটি করুন। টিভির ভলিউম, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন। জি বলুন। হ্যালো। যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে ফান্ডামেন্টাল শেয়ারটা কি এটা জানতে চাচ্ছি, আমি প্রকৃত সংজ্ঞা জানতে চাচ্ছি। এবং আমার একটা সাজেশনটা হচ্ছে যে আমাদের যারা পার্লামেন্টারি মেম্বার আছে তাদের উপরে গভর্নমেন্ট, আমাদের সরকার যারা একটা অ্যামাউন্ট নির্দিষ্ট করে দিক, তারা শেয়ার মার্কেটে অংশগ্রহণ করবে। এর জন্য আমাদের যারা ইনভেস্টর রয়েছে, কমন ইনভেস্টর যারা আছে, তাদের জন্য উপকৃত হতাম। তারা জি দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। ওনার ক্ষোভ থেকে, উনি কষ্ট থেকে হয়তো বলছেন যে এমপিদের ইনভলভমেন্টের কথা। জি জি, ওনার প্রশ্নটাকে শেষ করে নেই। প্রথম প্রশ্ন হচ্ছে যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কি, সেটার বেশ কিছু ডাইমেনশন আছে। যেমন একজন বিজনেসের ছাত্র হিসাবে আমি প্রথম বলবো যে কোম্পানির অপারেটিং প্রফিটটা কেমন, তার অপারেশনস থেকে তার কি পরিমাণ প্রফিট আসে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এরপরে দেখতে হবে একটা কোম্পানি দীর্ঘদিন থেকে, 1 বছরের না, লাস্ট 5 years বা 10 years যেটাই হোক, তাদের ইপিএসটা কী ছিল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ইপিএসের সাথে সঙ্গতি রেখে তাদের ডিভিডেন্ডগুলো তারা কিভাবে দিয়েছে। আমাদের দেশে একটা বড় খারাপ দিক দেখি যে কিছু হলেই রাইট শেয়ার বা বোনাস শেয়ার ইস্যু করবে। আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে আজকে যদি দেখেন যে তারা পারতপক্ষে ইকুইটি বেস বাড়াতে চায় না। তার কারণ হচ্ছে যদি ইকুইটি বেস বেড়ে যায় তাহলে ইপিএসের কিন্তু একটা ডাইলিউশন হয় এবং সেক্ষেত্রে কোম্পানির যে ট্রেন্ডটা এটা কিন্তু ধরে রাখা সম্ভব না। এটা কিন্তু একটা দিক। কিন্তু আমরা যেটা করছি, আমরা ইকুইটি বেস বাড়াচ্ছি, রাইট শেয়ার, বোনাস শেয়ার দিয়ে যাচ্ছি। এখন এক্ষেত্রে একটা ভালো কোম্পানির হচ্ছে যে তার দীর্ঘদিনের যে ডিভিডেন্ড পলিসি, তার ভিতরে একটা কনসিস্টেন্সি থাকতে হবে। যেমন স্কয়ার, আমি পজিটিভলি বলছি এ কারণে একটা কোম্পানির নাম নিয়ে
যে এই কোম্পানির ম্যানেজমেন্টে যারা আছে পাবলিকের কনফিডেন্স আছে, এই কোম্পানির পারফরমেন্সের মধ্যে যদি আপনি দেখেন পাবলিক একটা কনসিস্টেন্সি দেখে, এই কোম্পানির যে লং টার্ম প্ল্যানগুলো তারা কিন্তু জানে। সুতরাং ফান্ডামেন্টালি স্ট্রং কোন কোম্পানি ইট ডিপেন্ডস অন মিলিয়ন্স অফ ফ্যাক্টরস। অনেক সময় হয়তো আমরা বলতে পারি যে কোম্পানির অপারেটিং প্রফিট ভালো, কোম্পানির ইপিএস ভালো, কোম্পানির ডিভিডেন্ড ভালো দিচ্ছে, কিন্তু পাবলিকের কনফিডেন্স নাই। তার অন্যতম কারণ হচ্ছে কোম্পানির যে ম্যানেজমেন্টে যারা আছে এটাও কিন্তু একটা কোয়ালিটেটিভ ফ্যাক্টরস, খুব ইম্পর্টেন্ট। একটা কোম্পানির ভিতর যদি আপনি যদি কর্পোরেট গভর্নেন্স যদি না থাকে, এই কোম্পানিকে আপনি ভালো বলবেন কিভাবে? তাদের ইপিএস বলেন অথবা তাদের ডিভিডেন্ড বলেন, যত ভালোই থাক না কেন, ডেফিনেটলি আই উইল হ্যাভ নো কনফিডেন্স অর মিনিমাম অ্যামাউন্ট অফ কনফিডেন্স সেখানে থাকার কথা। শুধু সেটা না, একটা কোম্পানি ভবিষ্যতে কি পরিকল্পনা করতে যাচ্ছে, কোথায় বিনিয়োগ করতে যাচ্ছে, কোম্পানি কোথা থেকে লো কস্ট ফাইন্যান্স কোম্পানি নিয়ে আসতে পেরেছে, এই সব কিছুই কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানির মানে প্যারামিটার। সুতরাং শুধুমাত্র কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু, শুধুমাত্র কোম্পানির ইপিএস দেখেই কিন্তু বিনিয়োগ করা উচিত না। কোয়ালিটেটিভ ফ্যাক্টরস যেমন দেখা দরকার, একই সাথে কোয়ান্টিটেটিভ ফ্যাক্টরগুলো কিন্তু মোর ইম্পর্টেন্ট। আজকে আমি একটা কথা বারবার বলছি যে কেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট করা হলো, কেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আমরা করতে পারি নাই, এটার কারণ হচ্ছে এই যে ম্যানিপুলেশনগুলো হয়, এই যে ফেব্রিকেশন যেগুলো হয়, সেগুলো কিছুটা হলেও কিন্তু এটা কমে আসতো এবং এটা কিন্তু আমাদের জন্য ভালো হতো। আমি সেই জন্য বলছিলাম যে এই দিকগুলো কিন্তু আসলে আমাদের দেখা দরকার এবং বিনিয়োগকারীকে অলওয়েজ দীর্ঘমেয়াদী চিন্তা করেই মার্কেটে আসা উচিত এবং শর্ট টার্মে বাই সেল করা এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং তার নিজের সিদ্ধান্ত নিয়ে কোম্পানির সমস্ত দিকগুলো অ্যানালিসিস করেই কিন্তু তার বিনিয়োগ করা উচিত। ডেফিনেটলি বিনিয়োগকারীরও আমরা সবসময় দোষ দিই, আমরা রেগুলেটরি বডির দোষ দিই, কোম্পানির দোষ দিই, ডিএসসির দোষ দিই, ব্রোকারেজ হাউসের দোষ দিই, কিন্তু বিনিয়োগকারী নিজেদেরও কিন্তু দোষ আছে। তাদেরও ইনভেস্ট করার আগে অনেক কিছু দেখে শুনে বুঝে জেনে তারপর বিনিয়োগ করতে হবে। ডক্টর মিজানুর রহমানের কাছ থেকে আমরা শুনলাম। এখন আমি ডক্টর নাসির উদ্দিনের কাছে আবার আসতে চাচ্ছি। আপনি যদি বিনিয়োগকারীদের দায়িত্ব সম্বন্ধে কিছু বলতেন, যে তারা যখন একটা শেয়ারে বিনিয়োগ করবে তাদের ঠিক কোন কোন জিনিসগুলো দেখে বিনিয়োগ করা উচিত? একজন বিনিয়োগকারীকে বিনিয়োগ করার আগে কোম্পানির গত 5 বছরের ইনকাম কীরকম, প্রতি শেয়ারের ডিভিডেন্ড কীরকম, আয় কীরকম, ক্যাশ ফ্লো কীরকম, এই বিষয়গুলো দেখতে হবে। সাথে সাথে কোয়ালিটেটিভ ফ্যাক্টর, যারা কোম্পানিটা চালান তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, তাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড অতীতে কী ছিল সেটা দেখতে হবে। এবং স্বল্প সময়ের জন্য শেয়ার কিনা কখনো উচিত নয়, শেয়ার কিনে ধরে রাখতে হবে প্রয়োজনে। অবশ্যই বাজারে যদি অবস্থা ভালো থাকে, বিনিয়োগকারীও যদি প্রয়োজন মনে করে উনি শেয়ার বিক্রি করতে পারেন। ডে ট্রেডার হওয়া উচিত নয়, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে কিনে বাড়বে সেটা হওয়া উচিত নয়। এটা মধ্যম মেয়াদে বা দীর্ঘমেয়াদের জন্য অ্যাটলিস্ট 6 মাস বা 1 বছর এরকম যাদের সারপ্লাস টাকা থাকবে। আমি একটা কথা এখানে একটু ইন্টারাপ্ট করি। বিনিয়োগকারীরা হরহামেশাই বলে থাকেন, এই অনুষ্ঠানেও বলেন কিংবা আমাদের অফিসেও বলেন, প্রায়শই একটা কথা বলেন যে আপনারা বলেছেন দীর্ঘমেয়াদে কিনতে। আমরা তো দীর্ঘমেয়াদে কিনেছি কিন্তু এখনো উঠছে না। এই কথাটা কেন বলেন তারা, আপনি যদি বলতেন, মানে কখন বলেন? তারা কি বেশি প্রাইসে কিনে ফেলেছেন? এই জিনিসগুলো যদি একটু ক্লারিফাই করতেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান অবস্থায় বাজার ভালো অবস্থায় আছে এবং মার্কেট প্রাইস ফেস ভ্যালু কাছাকাছি আছে, শেয়ার পার শেয়ার অ্যাসেট ভ্যালু এগুলো কাছাকাছি অবস্থায় আছে এবং আমার মনে হয় কেউ ভালো শেয়ারে যদি বিনিয়োগ করে ইন দ্য লং রান 1 বছর বা 6 মাস পরে এটা ভালো হবে। তবে আমাদের গত 1 বছর ধরে বা বর্তমান যে অবস্থায় শেয়ার বাজার আছে, এইখান থেকে উঠার জন্য একটু পুশ দরকার। নতুন কোম্পানি আসতে হবে এবং নতুন কোম্পানি আইপিও নিয়ে আসলে নতুন বিনিয়োগকারী আসবে। প্রথমে সরকারি আসলে বেসরকারি বা মাল্টিন্যাশনালগুলোও আসতে পারে। সেক্ষেত্রে যদি নতুন কোম্পানি আসে, নতুন বিনিয়োগকারী আসবে, আমাদের আরও বাজারের গভীরতা বাড়বে। তখন বর্তমান অবস্থা থেকে আরেকটু ভালো হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকেও আরেকটু রোল রাখতে হবে। সামনে বাজেট আসতেছে, বাজেটের মধ্যে যদি ডিভিডেন্ডকে করমুক্ত দেওয়া হয় বর্তমানে 25,000, সেটা যদি 1 লাখ টাকা বা 2 লাখ টাকা করা হয়, আমার মনে হয় আরও ভালো পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। জি, প্রায় আর মাত্র 1.5 মাস পরে বাজেট ঘোষণা হবে। আমরাও যেটা দীর্ঘদিন চেয়ে আসছি যে বিনিয়োগকারীরা যে লাভ করবে যে ডিভিডেন্ডের উপরে, সেটা 25,000 না 1 লাখ পর্যন্ত তাদেরকে মানে করমুক্ত করা হোক।
আমি এই পর্যায়ে ডক্টর মিজানুর রহমান আপনার কাছে জানতে চাচ্ছি যে বাজেট প্রণেতা যারা তাদেরকে কোন কোন বিষয়ে খেয়াল করা উচিত যাতে স্টক মার্কেটটা এটা দীর্ঘদিন একটা অসুস্থ অবস্থায় ছিল, অসুস্থ আমি বলবো না, ঠিক মানে আন্ডার ভ্যালুড ছিল, এই পর্যায়ে মাত্র ওঠা শুরু করেছে, মাত্র একটু ঘুরে দাঁড়ানো শুরু করেছে, এই পর্যায়ে তাদের কোন কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখা উচিত বাজেট প্রণেতা যারা তাদের যদি সেই সম্বন্ধে যদি ধন্যবাদ আপনাকে। মানে আমাদের এই ক্যাপিটাল মার্কেটে জনগণের যে আস্থাটা কমে গিয়েছিল মারাত্মকভাবে, সেটা আমার মনে হয় যে লাস্ট 3-4 মাসকে যদি আপনি একটা টাইম ফ্রেমের মধ্যে যদি দেখেন, কিছুটা হলেও কিন্তু জনগণের আস্থা বাড়ছে। এবং আগে যারা মার্কেট থেকে বেরিয়ে গিয়েছিল তারা কিন্তু অনেকেই মার্কেটে আসা শুরু করেছে। এখন মার্কেট মাঝে মধ্যে জার্ক করছে, উঠছে নামছে, এটা স্বাভাবিক থাকবে। কিন্তু সামগ্রিক বিবেচনা যদি আপনি করেন, এই মার্কেটের ট্রানজ্যাকশন কেন 700 কোটি টাকা হবে? আপনি আমাকে বলেন, আমাদের যে এখন জিডিপির সাইজ, আমাদের যে টোটাল বাজেটের যে ভলিউম, আমাদের যে গ্রোথ রেট, আমাদের যে রিজার্ভ এবং আমাদের যে অন্যান্য ডেভেলপমেন্ট, সেই হিসাবে এই মার্কেটে তো এটা থাকার কথা না। তার মানে হচ্ছে যে এখনও কিন্তু পাবলিক কনফিডেন্স যে লেভেলে থাকার কথা এই মার্কেটে কিন্তু আমরা এখনও আনতে পারি নাই। এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে বাজেট প্রণয়নের ক্ষেত্রে বাজেট প্রণেতা যারা, তাদেরকে উপলব্ধি করা দরকার যে একটা দেশের উন্নয়নের হাব হচ্ছে ক্যাপিটাল মার্কেট, যেটা আমরা দেখেছি অতীতে অনেক সময় এটা করা হয়নি। আজকে যদি ক্যাপিটাল মার্কেটটাকে ভাইব্রেন্ট রাখা সম্ভব হয়, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটতে অটোমেটিক্যালি বাধ্য। কারণ যখন এই মার্কেটটা যখন বাড়বে, নতুন নতুন কোম্পানি যখন এখানে আসবে, বিনিয়োগ করবে, অটোমেটিক্যালি আমাদের জিডিপি বাড়বে। এখন স্পেসিফিক্যালি যদি আমাকে বলতে হয়, তাহলে আপনি যেটা বলছেন ইনসেন্টিভ দিতে হবে। এখন ইনসেন্টিভ প্যাকেজ কি হবে, সেক্ষেত্রে আমি মনে করি বাজেট প্রণেতাদের বিভিন্ন কোয়ার্টারের কাছ থেকে, যেমন ধরেন ডিএসি, সিএসি, এসিসি, অর্থ মন্ত্রণালয় এবং যারা ব্যবসায়িক যে অ্যাপেক্স বডিগুলো আছে, মনে করেন এফবিসিসিআই, এদের সহ যে আপনার সাজেশনগুলো যদি নেয়, তাহলে গভর্নমেন্ট বুঝতে পারবে যে কোন কোন ইনসেন্টিভ দেওয়া সম্ভব। তবে একথা ঠিক যে গভর্নমেন্ট এখন পুরো বুঝতেও অক্ষম বা হয়তো সক্ষম না পূর্ণভাবে যে কোন কোন ইনসেন্টিভ দিলে এই দেশের জন্য ভালো হতে পারে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ইনসেন্টিভ আমি চাবো, আমি তো সবই চাবো, কিন্তু ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট যে কোন ইনসেন্টিভটা দেওয়া দরকার। কিন্তু যেমন আপনি বললেন যে ট্যাক্স রিয়াত, এটা তো অবশ্যই দরকার, কিন্তু তার চেয়ে বেশি দরকার হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যাতে এই মার্কেটে আসে, তারা এনলিস্টেড হয়। প্রয়োজন হলে তাদের জন্য স্পেশাল অ্যাডভান্টেজ দেওয়া হবে যে সমস্ত কোম্পানিগুলো আসবে। সরকারি কোম্পানিগুলোকে এখানে আনা দরকার, সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। একই সাথে অন্যান্য যে সমস্ত যে ইনসেন্টিভগুলো, সেগুলো আমি মনে করি আমার কাছ থেকে না এনে ডিএসি, এসিসি, ব্যবসায়ী সংগঠন, তাদের সাথে সরকারের উইংগুলো বসুক, তাহলে আমি মনে করি এটা কমপ্লিট একটা সাজেশন পাবে, যেটা দেশের জন্য ভালো হবে, জাতির জন্য ভালো হবে। জি, আমি আবার আপনার কাছে আসছি। আমরা কিন্তু জানুয়ারিতে যদি দেখি ট্রেড, ওখানে প্রায় আপনার 2000 কোটি টাকা ট্রেড হতো, টার্নওভার ছিল প্রত্যেক না অ্যারাউন্ড 2000 ক্রোর রেগুলার টার্নওভার ছিল ডিএসসিতে। তারপর আমরা দেখেছি যে ফেব্রুয়ারি মাস থেকে ওইটা অ্যারাউন্ড 1300 কিংবা 1400 কিংবা 1200 ছিল, 1000-এর আশেপাশে এটা টার্নওভার হতো রেগুলার। এখন কিন্তু আমরা যেটা দেখছি যে 700 কোটি টাকায় নেমে এসছে, কিছুদিনে 700-600 কোটি টাকা, 500 কোটি টাকায় যেতে চাচ্ছে। এটা কেন হচ্ছে, আপনি এটাকে কিভাবে বলবেন? এই 2 মাসের মধ্যে এই যে টার্নওভারটা কমে যাচ্ছে এই পরিমাণ, এটা কেন? আসলে শেয়ার মার্কেটে যখন বেশি হয়, শেয়ার মার্কেটে কিন্তু একই শেয়ার, এটা খুব সংক্ষেপে বলতে হবে, আমাদের হাতে একদমই সময় নেই। আসলে যখন কমে তখন অনেকেই চিন্তা করে যে সে কিনবেও না, সে শেয়ার কিনবে না, আরেকটু কমে কিনে দেখবো, আরও কমলে সে চিন্তা করে যে আরেকটু কমে কিনে দেখবো। এইভাবে হয়তো অনেক বিনিয়োগকারী অপেক্ষা করেন যখন কমতে থাকেন। যখন বাড়া শুরু করবেন তখন হয়তো বাড়া শুরু করলে বাজারে তখন হয়তো ক্রয়টা আরও বেশি হবে, কারণ অনেকে স্ট্র্যাটেজি এটা নিয়ে থাকেন, বাড়লে এটা কয়েকদিন বাড়বে, এই ধরনের একটা অ্যাটিটিউড অনেক বিনিয়োগকারীর থাকে। বাড়া শুরু করলে ট্রানজ্যাকশনটা আসলে আরও বাড়তে থাকবে, এবং আমার মনে হচ্ছে এটা খুব বেশি দিন, ডিক্লাইনটা খুব বেশি দিন থাকবে না, এটা আশা করি বাজার ঘুরে দাঁড়াবে।
জি, আমরাও আশা করছি একটা ভালো ভাইব্রেন্ট বাজার, পুঁজিবাজার, এটা আমাদের সকলের কাম্য। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, ধন্যবাদ ডক্টর নাসিরউদ্দিন। আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেলাম। আমি মনে করি আমাদের বিনিয়োগকারী দর্শক যারা দেখছিলেন তারাও অনেক কিছু শিখলো, জানতে পেল। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। দর্শক, সময় শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ দেখতে পাবেন আগামীকাল দৈনিক শেয়ার বিজে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীতে আবারও আসছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।